ব্যস্ত টাইম অর্থাৎ অফিস টাইমে লেক টাউনে এক দুর্ঘটনা। ভিআইপি রোডে একটি বাসে ধাক্কা লাগে একটি বাইকে এবং বাইক আরোহী একটি সাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলে তখন বেপরোয়া গতিতে আসা বাস পিষে দেয় বাইক আরোহীকে। বাস এবং বাসের চালককে আটক করা গিয়েছে, কিন্তু এই বাইক আরোহী ঘটনাস্থলে মৃত। রাজ্য সরকার সিদ্ধান্ত নেওয়ার পর, বাজেটে বরাদ্দ ঘোষণার পর তারপর দেখা যাচ্ছে ধীরে ধীরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোচ্ছে। আরো এক ধাপ এগোলো এবার শিলাবতী নদীর খনন কাজ শুরুর বিজ্ঞপ্তি। কবে থেকে হবে খনন, কিভাবে, কোন জায়গা থেকে কাজ শুরু হবে? আমার সঙ্গে রয়েছেন সুকান্ত, বলতে পারবে সুকান্ত? দেখো অতনুদা, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানের ধাপে ধাপে কাজ শুরু হয়েছে। প্রথমত সুইলিশ গেট তৈরি কাজ শুরু হয়েছিল, তারপরে 5টি ব্রিজ অর্থাৎ সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং ঘাটাল শহরে যে শিলাবতী নদীর গার্ডওয়াল সেই কাজও কিন্তু আস্তে আস্তে করে শুরু হতে চলেছে। এরপরে কিন্তু এক ধাপ আরো এগিয়ে গেল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে নদী খনন, সেই নদী খনন ঘাটালের শিলাবতী নদীর নদী খনন হবে, তার জন্য কিন্তু টেন্ডার ঝুলে দেওয়া হয়েছে জেলা পরিষদে। এক কথায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে চলেছে এবং যার ফলে কিন্তু অনেক সমস্যাও যেমন রয়েছে। একদিকে ঘাটালের প্রচুর দোকানদানি রয়েছে, তারা কিন্তু চাইছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা, কিন্তু ঘাটালের আম জনতা তারা কিন্তু খুশি, কারণ তারা বলছেন যে দীর্ঘদিনের এই অভিশাপ, সেই অভিশাপ থেকে রাজ্য সরকার তাদেরকে উদ্ধার করতে চলেছে। অর্থাৎ রাজ্য সরকার এই 500 কোটি টাকা বরাদ্দের পরেই কিন্তু আস্তে আস্তে করে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কিন্তু এগিয়ে চলেছে। অতনুদা, ধন্যবাদ। এই পারের 12টি ওয়ার্ড ডুবে যায়, কোনো বছর আবার 4 বার 5 বার বন্যা হয়, যাতায়াত ব্যবস্থা পুরো বন্ধ। ওই পৌরসভা থেকে যেসব ডিঙি ফিঙিয়ে দেয় সেও টাইম টেবিলে, মানুষের চিকিৎসার অসুবিধা হয়, এত কিছু অসুবিধা হয়। আমাদের এবারে নদীতে যে 23 কিলোমিটার রাস্তাটি নদীটি খনন করা হবে, সেই খননটা করলে আমরা জানি যে নদী যদি খনন হয় তাহলে তার জলটা তাড়াতাড়ি নেমে যাবে। আর যদিও বা ছোটখাটো বন্যা হয়, বন্যাটা আমাদের এপারে বেশি দিন স্থায়ী হবে না, নদী দিয়ে জলটা নেমে যাবে। আশা করি বন্যা থেকে মুক্তি পাওয়া যাবে। আমার 200 বছরের দোকান, আমার রুজি রোজগার আছে, আর 10টার লোক কাজ করে, তারা কোথায় যাবে? আমাদের এই মুহূর্তে এখান থেকে কোনো রকমের করবো নি, অন্য ব্যবস্থা করবো না, বিকল্প ব্যবস্থা। হ্যাঁ করবো, প্রত্যেক আরো বাধা নেই আমাদের মাস্টার প্ল্যানে, কোনো বাধা নেই, কোনো ত্রুটি নেই, করুক, আমাদের দোকান বাঁচিয়ে বিকল্প ব্যবস্থা করুক। জায়গা ছাড়লে নদী খনন হলে আমাদেরকে জায়গা ছাড়তে হবে কেন, সেইটা প্রথম প্রশ্ন। যদি ছাড়তেই হয় আমরা কোথায় যাব? আমাদের তো এইটাই আমাদের সংসার চলে, পেট ভাতের ব্যবস্থা এইটা। আজ আমরা 100 বছর 90 বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি, হুট করে বললেই কি আমরা ছেড়ে দেব? পুঁঠিবাজার তো অনেকটাই আমাদের কাছে হেরিটেজ। পুঁঠিবাজার আমাদের কাছে অনেক অতীতের স্মৃতি বহন করে আসছে, ফলে সেখানকার ব্যবসায়ীরা যাবেন কোথায়? তাই আমরা একটা আলাপ আলোচনা স্তরে রেখেছি যে ওখানে যতজন ব্যবসায়ী আছে তার তালিকা করা হোক, ওদের যদি আমরা আগামী দিনে রিহ্যাবিলেট করে দিই, তো তাই আমরা ঠিক করেছি যে কাছাকাছি আমাদের গভর্নমেন্ট ল্যান্ড যদি থাকে সেই জায়গা আমরা চিহ্নিত করে সেখানে আমরা মার্কেট তৈরির ব্যবস্থা করব। আরো এক গুরুত্বপূর্ণ খবর, আজ নজর থাকবে নজর থাকবে শালবনীতে, কারণ শিল্পায়নের সুখবর। শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে শালবনীতে। আজ দুপুরেই জিন্দালদের পাওয়ার প্ল্যান্টে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 800 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন, যার ফলে কর্মসংস্থান হতে পারে আশায় রয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি উঠছে, নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র, যার শিলান্যাস আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, যেখানে প্রথম পর্যায়ে 16,000 কোটি বিনিয়োগ করছে জিন্দালরা এবং কর্তৃপক্ষের দাবি এই প্রকল্পে 5,000 কর্মসংস্থান হবে। আগামী 21 তারিখে বেলা 2টোয় আমরা শালবনীতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি। জিন্দালরা খরচ করছেন 16,000 কোটি টাকার উপরে, তারা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবে। এর ফলে এটা তৈরি হয়ে গেলে অনেক মানুষের কর্মসংস্থানও হবে। সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নতুন প্রকল্পে উদ্যোগী জিন্দাল গোষ্ঠী। সোমবার পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনীর সৈয়দপুরে পুজো দিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। জিন্দাল কর্তৃপক্ষ জানিয়েছে
শালবনীতে 800 মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে। এর জন্য প্রাথমিক পর্যায়ে 16,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রকল্প চালু হয়ে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 5,000 কর্মসংস্থান হবে। 3 বছরের মধ্যে একটি পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। জেএসডব্লিউ এনার্জি, এটা আমরা থার্মাল পাওয়ার তৈরি করব। এখানে প্রায় 2000 একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে। আর এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করে তো 5,000 5,500 মতো লোক এখানে কাজ করবে। টাইম ফ্রেম আমাদের এটা সাধারণত 3 বছরের মধ্যে আমাদের একটা ইউনিট চালু হয়ে যাওয়ার কথা। শালবনীতে জিন্দাল গোষ্ঠীর 4100 একর জমি রয়েছে। এর মধ্যে 183 একর জমিতে রয়েছে সিমেন্ট কারখানা। 1700 একর জমিতে হবে পাওয়ার প্ল্যান্ট। কর্মসংস্থান তো কিছু না কিছু হবেই। সে আগে ওটা শিল্প হয়েছে আমাদের এখানে, বড় হওয়ার কথা ছিল বামফার্ন আমলে, বড় হয়নি। এখন ছোট একটা হয়েছে একটুখানি জায়গাতে, এবং পরবর্তীতে আরো পাওয়ার প্ল্যান্ট হবে। তো কিছু না কিছু তো উন্নতি অবশ্যই হবে, রাস্তাঘাটে উন্নতি হবে। কিছু না কিছু লোকজন যাদের যেরকম যোগ্যতা আছে তারা চাকরি অবশ্যই পাবে, কিছু ব্যবসা বাণিজ্য বাড়বে। এর আগে অনেক কর্মসংস্থানের আশা রেখেছিলাম, কিন্তু ছোট সিমেন্ট প্ল্যান্ট হওয়ার কারণে আমরা সেরকম কিছু পাইনি। আমরা আশা করব এই কারখানাটাতে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে। আরো এখানে যেমন কারখানা হয় সেই দাবিটাও রাখছি, একই সঙ্গে এই দাবিটাও রাখছি যেন এলাকার মানুষ কাজ পায় এখানে। 2018 সালে শালবনীতে জিন্দাল গোষ্ঠীর সিমেন্ট কারখানা চালু হয়। এবার হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট। 21 এপ্রিল পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে ওই দিন জিন্দাল প্ল্যান্টে শিলান্যাস করবেন তিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের। আর তাই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে শালবনীর মানুষেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। নজর থাকবে দিল্লিতে যোগ্য অযোগ্য, এবং তার পাশাপাশি নজর থাকবে আজ কলকাতায় যোগ্য অযোগ্যদের তালিকা। আজই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের সম্ভাবনা। চাকরিহারাদের দেওয়া রাজ্যের সময়সীমা আজ শেষ। সেক্ষেত্রে আজ যোগ্য অযোগ্য তালিকা পাওয়া যাবে। যদিও এখনো আইনি মতামত নিচ্ছে এসএসসি বলে জানা যাচ্ছে, এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সকাল থেকে দফায় দফায় বৈঠক চলছে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে। ভার্চুয়াল বৈঠক এসএসসি চেয়ারম্যানের। সেক্ষেত্রে কি ওয়েবসাইটে আপলোড হতে পারে যোগ্য অযোগ্যের তালিকা, সেরকম সম্ভাবনাও দেখা যাচ্ছে। বিকেলে প্রেস কনফারেন্স করতে পারেন এসএসসি চেয়ারম্যান। এখনো পর্যন্ত আমাদের কাছে কি আপডেট রয়েছে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, সবার নজর রয়েছে আজকের এই দিনে, কারণ আজ হয়তো যোগ্য অযোগ্য তালিকা ওয়েবসাইটে দেখা যেতে পারে। এসএসসি চেয়ারম্যান যখন তিনি প্রেস মিট করবেন তখনও হয়তো তিনি কিছু বলতে পারেন। সবার নজর রয়েছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কি আপডেট রয়েছে? দেখো, সম্ভবত আজকেই স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিতে পারে, সেই সম্ভাবনাই তৈরি হয়েছে। তার কারণ গত 3 দিন ধরে লাগাতার স্কুল সার্ভিস কমিশনের তরফে বিভিন্ন স্তরে আইনি মতামত নেওয়া হচ্ছে। বিশেষ করে এই যোগ্য অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় কি লেখা থাকবে, যোগ্য লেখা থাকবে, অযোগ্য লেখা থাকবে, নাকি তার বদলে অন্য কিছু লেখা থাকবে, এই বিষয়গুলি নিয়েই মূলত আইনি মতামত দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আজ সকাল থেকেই দফায় দফায় এসএসসি চেয়ারম্যান স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে যেমন বৈঠক করছেন ভার্চুয়ালি, তেমনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গেও আলোচনা করছেন। তার কারণ এসএসসি আশঙ্কা করছে এই যে যখন যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, সেই তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গে যারা অযোগ্যদের দলে চলে যাবেন তারা যেমন আদালতের দ্বারস্থ ফের হবেন, তেমনি যারা যোগ্যদের দলে থাকবেন, যোগ্য তালিকায় থাকবেন, তাদের মধ্য থেকেও কেউ কেউ প্রশ্ন তুলে আদালতে যেতে পারেন যে কেন সংশ্লিষ্ট প্রার্থী যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হলেন। এই সংক্রান্ত একাধিক প্রশ্ন নিয়ে আদালতে যে ফের মামলা হবে তাতে অন্তত কোনো সন্দেহ প্রকাশ করছে না এসএসসি, কিন্তু যাতে সেই মামলার জটিলতা কোনো তৈরি না হয় নয়া নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, সেই কারণেই এসএসসি গোটা বিষয়টি নিয়ে আইনি মতামত চূড়ান্ত করেই তালিকা প্রকাশ করবে। সেক্ষেত্রে আজকে বিকেল বা সন্ধেবেলায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন করার পরে এই তালিকা ঘোষণা করতে পারে বলেই সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ তোমার হয়তো মনে আছে 2 সপ্তাহ আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেই
সেই সময় 21 তারিখের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ 21শে এপ্রিলের মধ্যেই আইনি মতামত নিয়ে রাজ্য এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন, যারা চাকরিহারা, যে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি বাতিল হয়েছে, যদিও পরে সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করতে পারবেন বলে জানিয়েছে। কিন্তু এই যে তালিকা প্রকাশ নিয়ে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, এবং তারা যে দাবি রেখেছিলেন সেই দাবিকে মান্যতা দিয়েই রাজ্য আইনি মতামত নিচ্ছে। আজ বিকেল বা সন্ধ্যের সময় এসএসসি চেয়ারম্যান প্রেস কনফারেন্স করতে পারেন, কিন্তু তার আগে শেষ মুহূর্তের যে আইনি প্রস্তুতি বা আইনি মতামত তা নিয়ে নিচ্ছে এসএসসি। তার কারণ এসএসসি মনে করছে এই তালিকা প্রকাশ হওয়ার পরে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন চাকরি প্রার্থীদের একাংশ। তাই সব দিক খতিয়ে দেখেই এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে আজ এসএসসি। ধন্যবাদ সোমরাজ।